আজ আমরা দেখতে চলেছি ২০২৪ সালে মুক্তি পাওয়া একটি অসাধারণ ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভির গল্প। ইংল্যান্ডের লোককাহিনীর উপর নির্মিত এই মুভিটি রহস্যময় আর অনেক মজাদার, যেখানে এক জাদুকরের অভিশাপের কারণে টনি নামের একজন ছাগলপালক রাখালের বিয়ে হয় না, আর সে তার এই অভিশাপ কাটানোর জন্য যায় জঙ্গলে থাকা অন্য এক জাদুকারীর কাছে। আর সেই জাদুকারী তাকে বলে, তোমার এই অভিশাপ কাটাতে হলে তোমাকে জঙ্গলে থাকা রাক্ষস দৈত্যদের মারতে হবে। এটা শুনে রাখাল টনি বলে যে রাক্ষস দৈত্যদের রাজা এবং তার সৈন্যরা মিলেও মারতে পারেনি, আমি একা কিভাবে তাদের মারব? এটা তো কোনো কাজ নয়, এটা আত্মহত্যা করা। কিন্তু তারপরও টনি রাক্ষস দৈত্যদের মারার জন্য বেরিয়ে পড়ে জঙ্গলের উদ্দেশ্যে। এরপর তার সাথে সেই জঙ্গলে কি হয় এবং শেষ পর্যন্ত সে রাক্ষস দৈত্যদের মারতে পেরেছিল কিনা জানতে হলে দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। আশা করছি এই মুভির গল্পটি আপনাদের অনেক ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে চলুন গল্পটি শুরু করা যাক। মুভির শুরুতেই কিছু সাল পূর্বের বাস্কা নামক একটি রাজ্য দেখানো হয়, আর এই রাজ্যটি স্কটল্যান্ডের জঙ্গলে ঘেরা ছিল। সেখানে এক জাদুকরের অভিশাপের কারণে রাজ্যের চারপাশের জঙ্গলে রাক্ষসদের আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই রাক্ষসের মূল লক্ষ্য ছিল পুরো জঙ্গল তাদের দখলে রাখা, আর তাদের জঙ্গলে যে পা রাখত তাকে তারা খেয়ে ফেলত। আজ পর্যন্ত যারা ওই জঙ্গলে পা রেখেছে তাদের মধ্যে কেউই সে রাক্ষসদের হাত থেকে বেঁচে ফিরে আসেনি। এর ফলে দিন দিন রাজ্যের লোকের সংখ্যা কমে যাচ্ছিল, আর রাজা স্টুয়ার্ট এই সমস্যা নিয়ে অনেক পেরেশানিতে রয়েছে। রাজা স্টুয়ার্ট বুঝতে পারে এই সমস্যাটা যদি এভাবেই চলতে থাকে তাহলে তার রাজ্য শেষ হয়ে যাবে। তাই রাজা ঘোষণা করেন যে রাক্ষসদের এবং রাক্ষসদের সর্দারকে মারতে পারবে তাকে আমি আমার একমাত্র আদরের মেয়ে সোহেলির সাথে বিয়ে দিয়ে আমার অর্ধেক রাজ্য তাকে দিয়ে দিব। রাজার এই ঘোষণা শুনে সারা রাজ্য থেকে অনেক সাহসী ও বীরবাহাদুর রাজকুমার আসে, কিন্তু তারা যখন সেই রাক্ষসদের মারতে জঙ্গলে যান তখন রাক্ষসেরা সম্পূর্ণরূপে প্রতিটি রাজকুমারকে শেষ করে ফেলে। আজ পর্যন্ত যত রাজকুমার এই মিশনে গিয়েছে তাদের মধ্যে একজনও ফিরে আসেনি। এরপর আমরা টমি নামের এক গরিব রাখালকে দেখতে পাই। টমির জীবনযাপন ছিল খুবই সাধারণ। সেই রাজ্যের একটি গ্রামে তার মায়ের সাথে থাকে, আর তাদের সাথে একটি কুকুর, একটি ভেড়া এবং একটি হাঁস থাকে। এখানে একটু বলে দিই, তার সাথে থাকা প্রাণীগুলো কথা বলতে পারে। টমি একটা বিষয় নিয়ে সব সময় দুঃখী থাকত, কারণ না আজ পর্যন্ত তার কোনো গার্লফ্রেন্ড হয়েছে আর না তার বিয়ে হচ্ছে, আর এখন পর্যন্ত তার বয়স অনেক হয়ে গিয়েছে। একদিন যখন টমি তার গাধার গাড়িতে করে দুধের পাত্রে দুধ ভরে বিক্রি করতে যাচ্ছিল তখন সে কিছু দূরে সাদা কাপড় পরে নাচতে থাকা একটি মেয়েকে দেখে ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠা টমি খুব মনোযোগ সহকারে সেই মেয়েটিকে দেখছিল। তার মনোযোগ গাড়ি চালানোতে না থাকায় তার গাড়ির চাকা একটি পাথরের উপরে উঠে যায়, যার ফলে গাধার গাড়ি থেকে টমি এবং দুধের পাত্রটি পড়ে যেতে ধরে। আর তখনই সেখানে গাছে বসে থাকা একটি ছোট্ট বাচ্চা পরী দুধের পাত্রে একটি তীর মেরে পাত্রটিকে পড়ে যাওয়া থেকে বাঁচায়, কিন্তু টমি মাটিতে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। কিছু সময় পর ঘোড়ার গাড়িতে বসে থাকা কুকুরটি টমিকে ডেকে জাগ্রত করে। সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে টমি দুধ নিয়ে আবার বাড়িতে ফিরে আসে। বাড়ি ফিরে কুকুরটি গাধা এবং হাঁসটিকে বলছে আজ টমি মেয়ের ধান্দায় পড়ে আবারও দুধ উল্টে পড়ে যেতে যেতে বেঁচে গিয়েছে। আর তখনই টমির বৃদ্ধ মা ঘর থেকে বেরিয়ে আসে আর টমিকে বলে আজ তুমি মেয়ের ধান্দায় পড়ে আবারও দুধ বিক্রি করতে পারোনি। পরদিন টমি যখন তার মাকে নিয়ে রাজপ্রাসাদে নাচের অনুষ্ঠানে যাচ্ছিল তখন টমির প্রতিবেশী যোশী তাদের জন্য অপেক্ষা করছিল। তখন যোশী টমির মাকে বলে আজ রাজার রাজপ্রাসাদে নাচের অনুষ্ঠান শুরু হতে চলেছে, এজন্য খুব তাড়াতাড়ি চলুন। তখন টমির মা প্রতিবেশী যোশী এবং টমিকে সাথে নিয়ে রাজার রাজপ্রাসাদে যায়। এটি হলো রাজ্যের বার্ষিক নাচের উৎসব। সেখানে রাজার সেনাপতি রাজাকে বলে এবারের বার্ষিক উৎসবেও কোনো রাজকুমার আসেনি। এরপর রাজা যখন এই কথাটি তার মেয়ে সোহেলিকে বলে তখন সোহেলি দুঃখী হয়ে যায়, আর সে রাজাকে বলে বাবা আর কতদিন আমি কুমারী থাকব? আপনি প্রতি বছরেই উৎসবের আয়োজন করেন, কিন্তু কোনো রাজকুমার আসে না, তাহলে আমার বিয়ে কার সাথে হবে? রাজা বলে বেটি, আসলে এটা আমারই ভুল। আমি কিছু সাল পূর্বে ঘোষণা করেছিলাম যে আমার রাজ্যকে রাক্ষস দৈত্যদের মেরে তাদের হাত থেকে মুক্তি করবে তাকে আমি তোমার সাথে বিয়ে দিয়ে আমার অর্ধেক রাজ্য তাকে দিয়ে দিব। এটা শুনে অনেক রাজকুমার
সেই রাক্ষস দৈত্যদের মারতে যায়, কিন্তু এক এক করে সকল রাজকুমার রাক্ষস দৈত্যদের হাতে মারা পড়েছে। আর এখন যে দু একজন রাজকুমার বেঁচে আছে তারা ভয়ে এই ঝুঁকিটি নিতে চাচ্ছে না। এজন্য কোনো রাজকুমার এই বার্ষিক উৎসবে আসে না। এটা শুনে রাজকুমারী হতাশ হয়ে যায়। কিছু সময় পর অনুষ্ঠান শুরু হয়ে যায়, আর সেখানে থাকা লোকেরা নাচতে শুরু করে দেয়। কিন্তু কোনো রাজকুমার এই অনুষ্ঠানে না আসায় রাজকুমারী তার নাচের শিক্ষকের সাথেই নাচতে শুরু করে দেয়। আর সে অনুষ্ঠানে এক ফল বিক্রেতা ছিল, তার একটি বোবা মেয়ে রয়েছে, সেও সেখানে উপস্থিত ছিল। কিন্তু তারও সেই বোবা মেয়েটির বিয়ে হচ্ছিল না। সে টমির মাকে ইশারায় বলে এই অনুষ্ঠানে টমি এবং তার মেয়ের একসাথে নাচা উচিত, যার দ্বারা তারা একে অপরকে ভালোভাবে জানবে আর তারা দুজন দুজনাকে ভালোবেসে বিয়ে করে নেবে। কিন্তু টমি তার মাকে বলে আমি নাচতে পারি না। তখন বোবা মেয়েটি তার বাবাকে ইশারায় বলে টমির শরীর থেকে দুর্গন্ধ আসে আর তার বয়সও অনেক হয়ে গিয়েছে, এজন্য আমি তাকে বিয়ে করব না। এরই মধ্যে টমি হোঁচট খেয়ে সেই বোবা মেয়েটির সাথে ধাক্কা খায়, যার ফলে তার পাশে দাঁড়িয়ে থাকা ওয়েটারের প্লেটে থাকা মদ মেয়েটির উপরে পড়ে। এই ঘটনার পর টমি তার মা ও প্রতিবেশী সহ তার সকল পোষা প্রাণীদের নিয়ে বাসায় ফিরে আসে। রাত্রে খাবার খাওয়ার সময় টমি তার মাকে জিজ্ঞাসা করে আসলে কারণটা কি? আজ পর্যন্ত না আমার বিয়ে হচ্ছে আর না কোনো গার্লফ্রেন্ড। তখন তার মা তাকে বলে কারণ তুমি অভিশপ্ত। ছোটবেলায় একজন জাদুকর তোমাকে অভিশাপ দিয়েছিল যেন তোমার জীবনে কখনো কোনো মেয়ে না আসে। এটা শুনে টমি রেগে গিয়ে তার মাকে বলে আমার যৌবন শেষ হয়ে যাচ্ছে আর আপনি আমাকে এখন এই কথা বলছেন। তাই সে দুঃখী হয়ে তার পোষা প্রাণীদের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। তখন স্বপ্নে টমি আবার সেই সাদা কাপড় পরে নাচতে থাকা মেয়েটিকে দেখে, যাকে সে দুধ বিক্রি করতে যাওয়ার সময় দেখেছিল, কিন্তু তার চেহারা সে এখনো দেখতে পায় না। পরদিন সকাল হয়ে যাওয়ার পর তার পোষা কুকুরটি তার মুখ চেটে তাকে ঘুম থেকে জাগিয়ে তোলে। এরপর টমি তার প্রতিবেশী জোশীর কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে কোনো উপায় কি আছে যেটার দ্বারা আমি জাদুকরের দেওয়া অভিশাপ থেকে মুক্তি পাব? তখন জোশী তাকে বলে ম্যারি নামের এক ডাইনি জাদুকরী রয়েছে, হয়তো সেই ডাইনি জাদুকরী তোমার অভিশাপ ভাঙতে পারবে। টমি তাকে জিজ্ঞাসা করে আমি তাকে কোথায় পাবো? জোশী তাকে বলে রাজ্যের জঙ্গলের মধ্যে থাকা রাক্ষস দৈত্যদের প্রাসাদে যাওয়ার রাস্তার পাশে থাকা একটি কুঁড়ে ঘরে সে থাকে। এখন টমি তার মাকে এই বিষয়টি জানিয়ে তার 3টি পোষা প্রাণীকে সাথে নিয়ে ডাইনি ম্যারির সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। হাঁটতে হাঁটতে অনেক সময় কেটে যায় আর শেষমেশ সে এমন একটি জায়গায় এসে পৌঁছায় যেখানে রাস্তার পাশে একটি সাইনবোর্ড লাগানো ছিল। সেই সাইনবোর্ডে লেখা ছিল এখান থেকে সামনের জায়গাটি রাক্ষস দৈত্যদের দখলে, এজন্য সামনে যাওয়া বিপজ্জনক। এরপর টমি একটু সামনে এগিয়ে যেতেই দেখে সেখানে অনেক সৈন্যদের মৃতদেহ এবং তাদের সুরক্ষা কবচ পড়ে রয়েছে। তাদের রাক্ষস দৈত্যরা মেরেছে। তাদের মধ্যে জীবিত বেঁচে যাওয়া রাজার সেনাপতিও ছিল। টমি আহত সেনাপতিকে সামলে তার ক্ষতস্থানে কাপড় দিয়ে ব্যান্ডেজ করে দেয়। সেনাপতি টমিকে জিজ্ঞাসা করে তুমি এদিকে কোথায় যাচ্ছ? তুমি কি দেখতে পাচ্ছ না রাক্ষস দৈত্যরা আমাদের কি অবস্থা করে ফেলেছে? ভাগ্যক্রমে শুধু আমি জীবিত রয়েছি। টমি তাকে বলে আমার একজন স্ত্রী চাই, এজন্য আমি সেখানে যাচ্ছি। সেনাপতি তাকে বলে হয় তুমি পাগল না হয় কোনো বড় যোদ্ধা, কিন্তু তুমি যে আমাকে সাহায্য করেছো এটা আমি মনে রাখবো। এটা বলে সেনাপতি সেখান থেকে রাজপ্রাসাদের দিকে চলে যায়। এরপর টমি তার 3টি পোষা প্রাণীকে সাথে নিয়ে নিষিদ্ধ জঙ্গলের ভেতর এগিয়ে যেতে থাকে। জঙ্গলের একটু ভেতরে যেতেই সেখানে ঘোরাঘুরি করা কিছু রাক্ষস দৈত্য টমিকে দেখে ফেলে আর টমিকে মারার জন্য টমির দিকে ছুটে। টমি দৈত্য রাক্ষসদের হাত থেকে বাঁচার জন্য এদিক ওদিক ছুটতে থাকে আর একটি পাতার স্তূপে লুকিয়ে পড়ে, যার ফলে রাক্ষস দৈত্যরা তাকে খুঁজে পায় না এবং দৈত্যরা সেখান থেকে চলে যায়। তখন টমি পাতার স্তূপ থেকে বের হয়ে পাশে থাকা ডাইনি জাদুকারী ম্যারির কুঁড়ে ঘরের কাছে যায়। এরপর টমি তার পোষা প্রাণীদের সেখানে থাকতে বলে সে ডাইনি জাদুকারীর কুঁড়ে ঘরের ভেতরে চলে যায়। সে কুঁড়ে ঘরের ভেতরে ধোঁয়া দেখে ভয় পেয়ে যায় আর তখন ম্যারি অনেক উচ্চ স্বরে তাকে জিজ্ঞাসা করে তুমি কে আর এখানে কেন এসেছো? টমি ধোঁয়ার কারণে অস্বস্তি বোধ করায় ম্যারি তাকে পানি পান করতে দেয়, কিন্তু এর বদলে ম্যারি টমির গলায় থাকা পাথরের লকেটটি ছিনিয়ে নেয়। টমি ম্যারিকে বলে এটা আমাকে ফিরিয়ে দাও, এটা ছোটবেলা থেকেই আমার কাছে রয়েছে। তখন ম্যারি বলে এখানে প্রত্যেকটা জিনিসের মূল্য দিতে হয়,
তুমি পানি পান করেছ, তাই এর মূল্য এই পাথরটি। আর এমনিতেও এই লকেটের পাথরটি আমার কাছে অনেক মূল্যবান মনে হচ্ছে। তখন টমি ম্যারিকে বলে, ছোটবেলায় একজন জাদুকর আমাকে অভিশাপ দিয়েছিল যেন আমার জীবনে কখনো কোনো মেয়ে না আসে। এর ফলে না আমার বিয়ে হচ্ছে, না আমার কোনো গার্লফ্রেন্ড হচ্ছে। আমি চাই তুমি আমার এই অভিশাপ ভেঙে দাও। ম্যারি বলে, আমি তোমার এই অভিশাপ ভেঙে দিব, কিন্তু এর জন্য তোমাকে আমার কিছু শর্ত মানতে হবে, আর আমাকেও কিছু দিতে হবে। টমি বলে, আমি সবকিছু করার জন্য রাজি আছি। তখন ম্যারি তাকে জাদুর স্যুপ পান করিয়ে জাদুর আয়নার সামনে দাঁড় করায়। সে জাদুর আয়নায় টমি তার বাড়ি এবং তার মাকে দেখতে পাই। তখন ম্যারি তাকে বলে, তোমাকে 3টি কাজ করতে হবে, আর প্রত্যেক কাজের জন্য একটি নির্দিষ্ট সময় থাকবে। আর যদি তুমি এই সময়সীমার মধ্যে 3টি কাজ সম্পন্ন করতে পারো, তাহলে আমি তোমার সেই অভিশাপ দূর করে দিব, আর এর বদলে তুমি আমাকে তোমার প্রথম সন্তান দেবে। সরল মনের টমি তার সব শর্ত মেনে নেয়, আর ম্যারিকে জিজ্ঞাসা করে, আমার প্রথম কাজটি বলো। ম্যারি বলে, তোমাকে রাজ্যের পবিত্র গাছের গুড়িটি 10,000 বার উঠাতে হবে। এটা শুনে টমি বলে, ওটা তো 4 জন মিলে খুব কষ্টে একবার উঠানো যাবে, আর তুমি আমাকে একাই সেটা 10,000 বার তোলার কথা বলছো। ম্যারি বলে, অভিশাপ কাটাতে হলে তোমাকে আমার 3টি কাজ পূরণ করতে হবে। তখন ম্যারি সেখানে একটি বালির ঘড়ি রাখে, আর তাকে বলে, এই বালুগুলো সম্পূর্ণভাবে নিচে পড়ার আগে তোমাকে আমার প্রথম কাজটি সম্পূর্ণ করতে হবে। তখন টমি কুঁড়েঘর থেকে বাইরে বেরিয়ে আসে, আর তার 3টি পোষা প্রাণীকে সাথে নিয়ে বাড়িতে ফিরে আসে। বাড়ি ফিরে সে তার মাকে ম্যারি জাদুকারীর দেওয়া প্রথম কাজের ব্যাপারে বলে। তার মা তাকে বলে, তুমি তো দুধ ভর্তি পাত্রটি ঠিকমতো উঠাতে পারো না, আর তুমি পবিত্র ভারী গাছের গুঁড়ি তুলবে, তাও আবার 10,000 বার। তার মায়ের এমন কথা শুনে টমি মনোবল হারায় না, তাই সে পবিত্র গাছের গুঁড়ি উঠানোর জন্য যায়। কিন্তু টমি গাছের গুঁড়িটিকে উঠানো তো দূরের কথা, সেটিকে লড়াতেও পারে না। এটা দেখে সেখানে থাকা তার 3টি পোষা প্রাণী তার সাথে মজা নিতে শুরু করে। এরপর দিন যখন টমি আবার সেই পবিত্র গাছের গুঁড়িটি তুলতে ব্যর্থ হয়ে সে তার বাড়ি ফিরে আসছিল, আর সেই একই রাস্তা দিয়ে চলা রাজকুমারী সোহেলি ও তার সাথীকে 2টি রাক্ষস দৈত্য ঘিরে ফেলে। এটা দেখে টমি দৈত্যদের দিকে পাথর ছোড়ার জন্য একটি বড় পাথর তোলার চেষ্টা করে, কিন্তু যখন সে বড় পাথরটিকে তুলতে পারে না, তখন সে একটি ছোট পাথর তুলে রাক্ষস দৈত্যদের দিকে ছুঁড়ে মারে। কিন্তু পাথরটি রাক্ষস দৈত্যদের না লেগে রাজকুমারীর সাথীর কপালে গিয়ে লাগে। এটাতে সে টমিকে বলে, তুমি সত্যি অনেক বোকা। আর পেছন থেকে পাথর ছোড়ার ফলে রাক্ষস দৈত্যদের মনোযোগ টমির দিকে চলে যায়, যার ফলে সে রাক্ষস দৈত্য দুটি টমিকে মারার জন্য তার পিছু করতে থাকে। খুব চালাকের সাথে অনেক কষ্টে সে জঙ্গলের ভেতর একটি জায়গায় লুকিয়ে তার জীবন বাঁচায়। আর সে মনে মনে ভাবে যে এ সকল বোকামি কাজ শুধু আমার দ্বারাই কেন হয়। রাত্রে সে খড়ের বিছানায় শুয়ে নিজেকে শক্তিশালী বানানোর কথা চিন্তা করে। এদিকে ম্যারি টমির কাছ থেকে নেওয়া সে লকেটের পাথরটি নিয়ে পরীক্ষা করে, আর সেই পাথরটি সবুজ রঙের মূল্যবান পাথর, যেটা জ্বলজ্বল করছে। আর এটা দেখে ম্যারি হতবাক হয়ে যায়। আর অন্যদিকে টমি প্রতিদিন ব্যায়াম করে, আর প্রতিদিন ছোট ছোট ওজন তোলার অনুশীলন করে। আর এদিকে সেই মূল্যবান সবুজ পাথরটি নিয়ে ম্যারি সেখান থেকে গায়েব হয়ে তার মা বাবার সাথে দেখা করতে আসে, আর তার মাকে বলে, শেষমেশ আমি সেই রাক্ষস দৈত্যদের মূল্যবান পাথরটি পেয়ে গিয়েছি। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, এই মূল্যবান পাথরটি একটি বোকা রাখালের গলায় ছিল। ম্যারির বাবা ম্যারিকে বলে, এটা সেই পাথর যেটা দুষ্টু জাদুকরের কাছে ছিল। তখন ম্যারির মা ম্যারির বাবাকে বলে, আপনি কি এটা দিয়ে সেই কেমিক্যাল বানাতে পারবেন যেটা ম্যারির প্রয়োজন? ম্যারির বাবা বলে, হ্যাঁ। তখন ম্যারির বাবা পাথরটি নিয়ে রাসায়নিক বানানোর জন্য চলে যায়। এরপর ম্যারির মা ম্যারিকে বলে, তুমি কবে বিয়ে করবে? তোমার বয়স অনেক হয়ে যাচ্ছে। ম্যারি বলে, আমার অবস্থা দেখুন, আপনি তো জানেন যে আমি অসুস্থ। তার মা তাকে বলে, তুমি রাখালের অভিশাপ ভাঙার জন্য তাকে প্রতিশ্রুতি দিয়েছ, কিন্তু তুমি ভালো করেই জানো যে তুমি তার অভিশাপ ভাঙাতে পারবে না। এটা শুনে ম্যারি তার মাকে বলে, কিন্তু সেই বোকা রাখাল জানে না যে আমি তার অভিশাপ ভাঙাতে পারবো না। আর তখনই ম্যারির বাবা পাথর দিয়ে রাসায়নিক তৈরি করে নিয়ে আসে। এরপর ম্যারির বাবা তৈরি করা রাসায়নিক ও সেই পাথরটি ম্যারিকে দিয়ে দেয়। তখন ম্যারির মা ম্যারিকে বলে, যদি সেই রাখালকে তোমার ঠিক মনে হয় তাহলে তুমি তাকে বিয়ে করে নাও, কারণ তার চাই একজন স্ত্রী।
আর তোমার চাই একজন স্বামী। এটা শুনে ম্যারি একটু চিন্তিত হয়ে তার মাকে বলে, আমি তাকে এত কঠিন কাজ দিয়েছি যে সে আর কখনো আমার কাছে ফিরে আসবে না। এর পরের সিনে টমিকে দেখানো হয় যে অনুশীলন করতে করতে এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে এখন সে অনেক বড় ভারী পাথর তুলতে পারে। আর শেষমেশ টমি প্রথমবারের মতো সেই ভারী গাছের গুঁড়িটিকে তুলতে সক্ষম হয়। এটা দেখে তার পোষা প্রাণীগুলো খুশি হয়ে যায়। অন্যদিকে ম্যারি যখন তার জাদুর আয়নায় টমিকে ভারী গাছের গুঁড়িটিকে বেশ কিছুবার তুলতে দেখে তখন সে অবাক হয়। এরপরে টমি প্রতিদিনই বেশি বেশি করে গাছের গুঁড়িটিকে তুলতে থাকে, যাতে ম্যারির দেওয়া সময়ের মধ্যে 10,000 বার সম্পূর্ণ হয়ে যায়। ম্যারিও প্রতিদিন জাদুর আয়নায় টমিকে ভারী গাছের গুঁড়ি তুলতে দেখে আর বালুর ঘড়িটি থেকে বালু পড়তে থাকা দেখে। এর সাথে সাথে ম্যারি টমির কাছ থেকে নেওয়া পাথর দিয়ে তৈরি রাসায়নিক দিয়ে তার নিজের অসুস্থতাও দূর করতে থাকে। মাস পার হয়ে যায় কিন্তু টমি থামে না। সে প্রতিদিন নিয়ম করে গাছের গুঁড়িটি উঠাতে থাকে। সময়ের সাথে সাথে বালুর ঘড়িটির বালু অর্ধেক নিচে পড়ে গিয়েছে। এরই মধ্যে একদিন রাজকুমারী সোহেলি তার সাথী সহ টমিকে সেই গাছের গুঁড়িটি তুলতে দেখে, কিন্তু টমি তাদের কিছুই বলে না। অবশেষে টমির কঠোর পরিশ্রমের সফলতা পায় আর সে কাঠের গুঁড়িটি 10,000 বার তোলা সম্পন্ন করে। এরপর সে খুব দ্রুতই ম্যারির কুঁড়ে ঘরে যায়। তখন ম্যারি তাকে বলে 11 মাস লেগে গিয়েছে, কিন্তু তুমি এই কঠিন কাজটি সম্পন্ন করে দেখিয়েছ আর তোমার শরীর এবং পেশিও আগের থেকে অনেক ভালো দেখাচ্ছে। আর ম্যারিও এদিকে সুস্থ হয়ে উঠেছে, তাকেও এখন আগের থেকে অনেক ভালো দেখাচ্ছে। ম্যারি বলে এরপরের কাজটি খুব কঠিন, তাই এটা ভালো হবে যে তুমি এখানেই থেমে যাও। তখন টমি ম্যারিকে বলে, আমার এই অভিশাপ কাটানোর জন্য আমি সব কাজ করব। ম্যারি বলে এর পরের কাজ হলো তুমি রাক্ষস দৈত্যদের মহলে গিয়ে রাক্ষস দৈত্যদের প্রধান এবং বাকি সব রাক্ষস দৈত্যদের মারবে। এটা শুনে টমি রেগে যায় আর ম্যারিকে বলে, এটা তো কোনো কাজ না, এটা আত্মহত্যা করা। যে রাক্ষস দৈত্যদের রাজা, রাজকুমার এবং তার সৈন্যরা মিলেও মারতে পারেনি, আমি একা কিভাবে তাদের মারব? তখন ম্যারি তাকে একটি কাঠের চামচ দিয়ে বলে, রাক্ষস দৈত্যদের মারার জন্য এই কাঠের চামচটি তোমার অনেক কাজে আসবে। তাই টমি চামচটি নিয়ে তার কাছে রাখে। এরপর সে তার 3টি পোষা প্রাণীকে নিয়ে রাক্ষস দৈত্যদের দুর্গের কাছে পৌঁছে যায়, কিন্তু তার কাছে না ছিল কোনো তলোয়ার আর না ছিল হেলমেট। তাই সে তার মাথায় হেলমেটের বদলে বালতি পরে নেয়। এরপর সে তার পোষা প্রাণীদের সেখানে লুকিয়ে থাকতে বলে। সে রাক্ষস দৈত্যদের দুর্গের গেটের কাছে এসে পৌঁছায়। এরপর সে ম্যারির দেওয়া সে চামচটি দিয়ে দুর্গের দরজা খোলার চেষ্টা করে, কিন্তু চামচটি দিয়ে দরজা খোলে না। তাই সে বুঝতে পারে যে এটি একটি সামান্য চামচ, এটার মধ্যে কোনো শক্তি নেই। এরপর সে দরজা ভাঙার জন্য একটি বড় গাছের গুঁড়ি তুলে নিয়ে দুর্গের দরজার দিকে দৌড়ে যেতে থাকে, কিন্তু ভেতরে থাকা রাক্ষস দৈত্যরা বাইরের শব্দ শুনতে পেয়ে দুজন রাক্ষস দৈত্য দরজা খুলে, যার ফলে বড় গাছের গুঁড়ি নিয়ে দৌড়ে যেতে থাকা টমি দুর্গের ভেতরে প্রবেশ করে ফেলে। আর সেই দুজন রাক্ষস দৈত্য টমিকে দেখে তাকে ধরার জন্য তার পিছু করে। বাঁচার জন্য টমি দুর্গের ভেতরে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। অবশেষে রাক্ষস দৈত্য দুজন একটি জায়গায় টমিকে ঘিরে ফেলে। আর সেই দুজন রাক্ষস দৈত্যদের মধ্যে একজন রাক্ষস দৈত্য মানুষের একটি খুলি নিয়ে টমির দিকে ছুঁড়ে মারে। বাঁচার জন্য টমি সেই চামচটি তলোয়ারের মতো ধরে। ঘটনাক্রমে ম্যারি জাদুর আয়নায় তা দেখতে পায়। সে বুঝতে পারছে যে টমি বোকামি করছে, এজন্য সে টমিকে বাঁচানোর জন্য জাদুর ব্যবহার করে টমির কাছে চলে আসে। আর ম্যারি তার জাদুর ঝাড়ুতে করে টমিকে সাথে নিয়ে উড়ে যায়। জাদুর ঝাড়ুতে উড়ার সময় টমি ভারসাম্য হারিয়ে ফেলে, যার ফলে সে নিচে পড়ে যেতে থাকে। তখনই ম্যারি তার জাদুর দ্বারাই টমিকে খরগোশ বানিয়ে দেয়, যাতে সে আঘাত না পায়। এরপর ম্যারি তার কুঁড়ে ঘরে নেমে টমিকে আবার মানুষ বানিয়ে দিয়ে বলে, সেখানে তুমি কি বোকামি করছিলে? আর আমি যদি সেখানে সময় মতো না পৌঁছাতাম তাহলে সেই রাক্ষস দৈত্যরা এতক্ষণে তোমাকে রান্না করে খেয়ে ফেলতো। এটা শুনে টমি বলে, আমি ভেবেছিলাম ওটা একটি জাদুর চামচ, যেটা তুমি রাক্ষস দৈত্যদের সাথে লড়াই করার জন্য আমাকে দিয়েছ। তখন ম্যারি বলে, আমি তোমাকে এটা স্যুপ বানানোর জন্য দিয়েছিলাম, কারণ রাক্ষস দৈত্যরা স্যুপ খেতে ভালোবাসে। তুমি এই চামচ দিয়ে স্যুপ বানিয়ে স্যুপে বিষ মিশিয়ে দেবে, যাতে স্যুপ খেয়ে সকল রাক্ষস দৈত্যরা একসাথে মারা যায়। তখন টমি বলে, তোমার এই পরিকল্পনা আমার জানা ছিল না,
এরপর ম্যারি তাকে তার কুঁড়ে ঘরের ভেতরে নিয়ে যায় এবং তাকে শেখায় কিভাবে জড়িবুটি দিয়ে বিষ বানিয়ে স্যুপের মধ্যে মেশাতে হয়, যেটা পান করলে সব রাক্ষস দৈত্যরা একসাথে মারা যাবে। তাই কিছুদিন টমি ম্যারির কুঁড়ে ঘরে থেকে স্যুপ বানানোর অনুশীলন করে। দিন দিন ম্যারি টমির প্রতি দুর্বল হয়ে পড়ছে। এজন্য ম্যারি রাক্ষস দৈত্যদের হাত থেকে টমিকে বাঁচানোর জন্য গিয়েছিল। আর ম্যারি দিন দিন টমিকে আরো বেশি ভালোবেসে ফেলে, কিন্তু টমি এই বিষয়টি জানে না। এরপর একদিন ম্যারি টমিকে বিষাক্ত জড়িবুটি ও রাক্ষস দৈত্যদের মণি দিয়ে বলে এগুলো সে রাক্ষস দৈত্যের প্রধান এবং রাক্ষস দৈত্যদের মারতে সাহায্য করবে, কিন্তু মনে রাখবে রাক্ষস দৈত্যদের মারার পর তুমি সোজা আমার এখানে চলে আসবে। টমি বলে ঠিক আছে। তখন ম্যারি তার ভালোবাসা প্রকাশ করতে চায়, কিন্তু সে নিজেকে থামিয়ে নেয়। এরপর রাত্রে টমি তার 3টি পোষা প্রাণীকে সাথে নিয়ে আবার সে রাক্ষস দৈত্যদের দুর্গের কাছে যায়। দুর্গের বাইরে রাক্ষস দৈত্যদের স্যুপের পাত্র রাখা থাকে, তাই টমি তার ভেতরে ঢুকে বসে যায়। কিছু সময় পর দুজন রাক্ষস দৈত্য এসে পাত্রটি দুর্গের ভেতরে নিয়ে যায়। পাত্রটি ভিতরে নিয়ে যাওয়ার পর যখন রাক্ষস দৈত্য দুটি সেখান থেকে চলে যায়, তখন টমি সেই স্যুপের পাত্রটি থেকে বাইরে বেরিয়ে আসে আর স্যুপের মধ্যে বিষ মিশিয়ে দেয়। তারপর সে টেবিলের নিচে লুকিয়ে পড়ে। কিছু সময় পর রাক্ষস দৈত্যরা যখন সেই স্যুপ পান করে, তখন সবাই ধোঁয়ায় পরিণত হয়ে মারা যায়। সেখানে থাকা রাক্ষসরা মারা যাওয়ার পর টমি সেখান থেকে বেরিয়ে আসে এবং রাক্ষস দৈত্যদের সর্দারকে মারার জন্য যায়। আর এদিকে রাক্ষস দৈত্যদের সর্দারও স্যুপ পান করে ফেলে, কিন্তু তার উপরে এটার প্রভাব খুব একটা পড়েনি। এজন্য টমি রাক্ষস দৈত্যের মণি দিয়ে তাকে মেরে ফেলে। অবশেষে টমি সব রাক্ষস দৈত্যদের মেরে শেষ করে ফেলেছে, যার ফলে টমি সে রাক্ষস দৈত্যদের দুর্গের মালিক হয়ে যায়। আর এদিকে জাদুর আয়নায় এসব কিছু দেখে ম্যারি খুবই খুশি হয়ে যায়। আর সে মনে মনে ভাবে এবার সে টমিকে তার ভালোবাসার কথা জানিয়ে তাকে বিয়ে করে সে রাক্ষস দৈত্যদের দুর্গে থাকবে। আর এদিকে রাক্ষস দৈত্যদের হারিয়ে টমি সেখানে থাকার জন্য ঘরগুলো সাজাতে থাকে। আর শর্ত অনুযায়ী টমি রাক্ষস দৈত্য সর্দারের পাগড়ি এবং তার লাঠি নিয়ে ম্যারির কাছে যেতে থাকে। ম্যারিও তার জন্য অতি আগ্রহে অপেক্ষা করছে। সে তার জাদুর আয়নায় তার মা বাবাকে বলে আজ আমি তাকে আমার ভালোবাসার কথা জানাবো। এদিকে জঙ্গলের রাস্তায় টমিকে সেনাপতি ও তার সৈন্যরা দেখে। টমির হাতে রাক্ষস দৈত্যদের প্রধানের পাগড়ি আর তার হাতে থাকা লাঠি দেখে সেনাপতি বুঝে যায় যে টমি রাক্ষস দৈত্যদের প্রধানকে মেরে ফেলেছে। তখন সেনাপতি সৈন্যদের বলে সে একাই এই কাজটি করেছে, যেটি সর্বশ্রেষ্ঠ যোদ্ধারাও করতে পারেনি। এটা শুনে সৈন্যরা খুশি হয়ে যায় আর তারা টমিকে ঘাড়ে তুলে উল্লাস করতে থাকে। এরপর তারা টমিকে তাদের সাথে রাজার রাজপ্রাসাদে নিয়ে যায়। সেখানে রাজদরবারের সেনাপতি রাজাকে বলে সে রাজ্যের সকল রাক্ষস দৈত্যদের শেষ করে ফেলেছে। এটা শুনে রাজা অনেক খুশি হয়ে যায় আর বলে আমার প্রতিশ্রুতি অনুযায়ী সে এখন আমার জামাই হবে এবং সে আমার অর্ধেক রাজত্ব পাবে। আর এদিকে ম্যারি জাদুর আয়নায় এসব কিছু দেখে অনেক রেগে যায় এবং দুঃখী হয়ে পড়ে। আর সে এটা সহ্য করতে পারছিল না। সে যে টমিকে ভালোবাসে তাকে অন্য কেউ বিয়ে করবে, এজন্য সে জাদু করে রাজদরবারে চলে আসে আর রাজাকে বলে এত তাড়াহুড়ার কি আছে? মনে করুন তো, আপনি অনেক পূর্বে আমাকে কথা দিয়েছিলেন জাদুকরের অভিশাপের কারণে আপনার রাজ্যে যেসব রাক্ষস দৈত্যরা ছড়িয়ে পড়েছে আমি যদি তাদের শেষ করি, তাহলে এর বিনিময়ে আপনি যে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা আপনি পূরণ করবেন। রাজা বলে হ্যাঁ, আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু সেই রাক্ষস দৈত্যদের তো এই রাখাল ধ্বংস করেছে। তখন ম্যারি বলে এই কাজটি করতে আমি তাকে সাহায্য করেছি। তখন টমি বলে হ্যাঁ, সে আমাকে রাক্ষস দৈত্যদের মারার উপায় বলে দিয়েছে এবং তাদের মারার ঔষধ দিয়েছে। এটা শুনে রাজা বলে তাহলে তো আমাকে আমার দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতেই হবে। তখন রাজকুমারী সোহেলি রাজাকে জিজ্ঞাসা করে আপনি এই ডাইনির কাছে কি প্রতিশ্রুতি দিয়েছিলেন? তখন রাজা বলে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম তোমার বিয়ে আমি সেই মানুষের সাথেই দিব যে ডাইনির পরীক্ষায় উত্তীর্ণ হবে। এটা শুনে রাজকুমারী তার বাবার উপর রেগে যায় আর বলে এমনিতে আমার কত বছর ধরে বিয়ে হচ্ছে না, আর আজ যখন বিয়ে করার সুযোগ এসেছে তখন আপনি আমার বিয়ের সিদ্ধান্ত এক ডাইনির হাতে তুলে দিয়েছেন। তখন রাজকুমারী সোহেলি ডাইনি ম্যারিকে বলে বলো তোমার শর্ত অনুযায়ী আমাকে যে ব্যক্তি বিয়ে করবে তাকে কি পরীক্ষা দিতে হবে? তখন ম্যারি বলে তাকে 1000 স্টেপ নাচতে হবে। এটা শুনে রাজকুমারীর নাচের শিক্ষক বলে এটা তো অসম্ভব, এই বিষয়ে শুধু বইয়ে লেখা রয়েছে,
কিন্তু আজ পর্যন্ত এই ডান্স কেউ করতে পারেনি। এরই মধ্যে ম্যারি সেখানে বালির ঘড়ি রেখে বলে, কিছুদিনের মধ্যেই উপরে থাকা সব বালিগুলো নিচে নেমে আসার আগে যদি এই 1000 বার ডান্স পূরণ না হয় তাহলে রাজকুমারী সারা জীবন কুমারী থেকে যাবে। এটা বলে ম্যারি সেখান থেকে চলে যায়। টমি রাজাকে বলে, আপনি চিন্তা করবেন না, আমি 1 সপ্তাহের মধ্যে ডান্স শিখে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করব। এরপর টমি ম্যারির সাথে দেখা করতে যায় আর তাকে বলে, তুমি এরকমটা কেন করলে? অনেক কষ্টে তো আমার বিয়ে হতে যাচ্ছিল। ম্যারি এই বিষয়টি নিয়ে প্রথম থেকেই দুঃখী ছিল। ম্যারি টমিকে বলে, তুমি রাক্ষসদের মেরে সর্বপ্রথমে আমার কাছে আসার কথা দিয়েছিলে, তা না করে তুমি রাজকুমারী সোহেলিকে বিয়ে করার জন্য চলে গিয়েছ। তখন টমি বলে, আমাকে সৈন্যরা জোর করে সেখানে তুলে নিয়ে গিয়েছে আর তার প্রতিশ্রুতির ঘোষণা অনুযায়ী সে নিজেই আমাকে তার মেয়ের সাথে বিয়ে দিচ্ছিল। তখন ম্যারি তাকে বলে, 1000 স্টেপ ডান্স তুমি তোমার তৃতীয় কাজ হিসেবে ধরো। এটা শুনে টমি বলে, তুমি তো জানোই আমি 1 কদমও ডান্স করতে পারি না, আর যে ডান্স আজ পর্যন্ত কেউই করতে পারেনি সেটা আমি কিভাবে করব? রাগ ও ঈর্ষায় ভরা ম্যারি তাকে বলে, যদি তুমি রাজকুমারীকে বিয়ে করতে চাও তাহলে 1000 স্টেপ ডান্স করে তোমাকে এই পরীক্ষায় পাশ করতে হবে। তোমায় কে বলেছিল তাকে বিয়ে করার জন্য রাজি হতে? টমি বলে, আমি এটা করতে বাধ্য হয়েছি, কারণ একজন বোবা মেয়েও আমাকে বিয়ে করতে রাজি হচ্ছিল না। এরপর টমি সেখান থেকে রাজার কাছে যায়। রাজাকে বলে, আমি যদি 1000 বার পবিত্র গাছের গুড়ি তুলতে পারি আর রাক্ষস দৈত্যদের মারতে পারি তাহলে আমি এটাও অবশ্যই পূরণ করব। এরপর সে ডান্স মাস্টারের কাছে ডান্স শেখার চিত্রগুলো নিয়ে বাড়ি ফিরে যায় আর সে ডান্স শেখার অনুশীলন শুরু করে দেয়। কিন্তু সে চিত্রগুলো দেখে ডান্স করার চেষ্টা করেও সে ডান্স করতে পারছিল না। রাত্রে খাবার খাওয়ার সময় তার মা তাকে বলে, যদি তুমি নাচ শিখতে না পারো তাহলে তুমি রাজকুমারী সোহেলিকে ভুলে যাও। আমার মনে হয় তুমিও তোমার জাদুকর বাবার মতো মূল্যহীন। এটা শুনে টমি হতবাক হয়ে যায় আর তার মাকে জিজ্ঞাসা করে, তাহলে আমার বাবা জাদুকর ছিল? তার মা বলে, হ্যাঁ, সে একজন অনেক বড় জাদুকর হতে চেয়েছিল। তখন তুমি শুধু কয়েক মাসের শিশু ছিলে। আমি তাকে এটা করতে নিষেধ করেছিলাম আর বলেছিলাম পরিবারের দেখাশোনা করতে। তাই সে রেগে গিয়ে তোমাকেই অভিশাপ দিয়েছে যাতে তোমার জীবনে কোনো মেয়ে না আসে। এটা শুনে টমি অনেক দুঃখী হয়ে পড়ে। এজন্য সে একা থাকার জন্য রাক্ষস দৈত্যদের দুর্গে চলে যায়। এদিকে ম্যারি ও অন্যদিকে টমি দুজনেই অনেক দুঃখী হয়ে পড়ে। আসলে ম্যারি যখন জাদুকরকে তাড়িয়ে দিয়েছিল তখন জাদুকর ম্যারিকেও অভিশাপ দিয়েছিল, সে কখনো তার ভালোবাসার মানুষকে পাবে না। সে যাকে ভালোবাসবে তার বিয়ে অন্যজনের সাথে হবে। এই অভিশাপের কষ্টের কারণে ম্যারি জঙ্গলের মধ্যে একা অনেক সময় ধরে নাচতে থাকে আর সেখানেই ঘুমিয়ে পড়ে। আর এদিকে যখন টমি ঘুমিয়ে পড়ে তখন সে আবার স্বপ্ন দেখে। এবার সে স্বপ্নের মধ্যে সেই সাদা কাপড় পরে নাচতে থাকা মেয়েটির চেহারা দেখতে পায়। আর এটা অন্য কেউ নয়, এটা ম্যারি থাকে। এজন্য টমি আবার ম্যারির কাছে আসে। তখন টমি ম্যারিকে জিজ্ঞাসা করে, তাহলে এটা তুমি যে 1000 স্টেপ নাচতে পারে? তাহলে আমাকে এটা তোমার শেখাতেই হবে। না আমি এখন পর্যন্ত আমার বাবার ভালোবাসা পেয়েছি, না পেয়েছি স্ত্রী ও বান্ধবী। ম্যারি তাকে ভালোবাসে আর সে এটাও জানে যে টমি যদি এই নাচের পরীক্ষায় পাশ করে তাহলে তার বিয়ে রাজকুমারীর সাথে হয়ে যাবে। তারপরও সে তার মনে পাথর চাপিয়ে দিয়ে টমিকে নাচ শেখানোর জন্য প্রস্তুত হয়ে যায়। আর এখন সে রাক্ষস দৈত্যদের দুর্গে টমিকে নাচ শেখানো শুরু করে। নাচ শেখাতে শেখাতে 3-4 দিন পার হয়ে যায়। ম্যারি বলে, এই নাচ একা নাচা যায় না, এটা দুজন মিলেই নাচতে হয়, আর দুজনের 500 স্টেপ মিলিয়ে 1000 হয়। তখন টমি বলে, কিন্তু সেখানে তো আমি একাই থাকবো। তখন ম্যারি বলে, আমি তোমার সাথে থাকবো, অন্তত তোমার একাকিত্ব তো দূর হবে। ম্যারি খোলাখুলি ভাবে তার ভালোবাসার কথা বলে না, যাতে তার কোনো কাজে বাধা না আসে। এরই মধ্যে একদিন টমির মাও তার প্রতিবেশী সেখানে থাকার জন্য চলে আসে। ম্যারি যে টমিকে নাচ শেখায় সেটা টমির মাও প্রতিদিন দেখে, কিন্তু টমির মা কিছুটা রাগী স্বভাবের ছিলেন। এজন্য তিনি খাবার খাওয়ার সময় ম্যারিকে বলে, আমার ছেলে অনেক বড় মহান কাজ করেছে, আর এখন সে রাজকুমারীকে বিয়ে করে রাজা হয়ে যাবে। তার জাদুকর বাবা তাকে অভিশাপ দিয়েছিল, যেটা তার বাবা কখনো ভাবেনি যে তার অভিশাপ তার ছেলে নিজের চেষ্টায় ভেঙে ফেলবে। ম্যারি তার কথা শুনে হতবাক হয়ে যায়, কারণ টমির বাবাই সেই জাদুকর ছিলেন যিনি ম্যারিকেও অভিশাপ দিয়েছিলেন।
আর এখন ম্যারি টমিকে সাইডে নিয়ে গিয়ে বলে, সে জাদুকর তোমারই বাবা ছিল, যে আমাকে অভিশাপ দিয়েছিল। আমি কখনো আমার ভালোবাসার মানুষকে পাবো না, আর তুমি আমার কাছ থেকে এই কথাটি লুকিয়েছ। টমি বলে, এটা আমার জানা ছিল না, তুমিও আমার মতো অভিশপ্ত। আর আমি এটাও জানতাম না যে জাদুকর আমাকে অভিশাপ দিয়েছে সে আমারই বাবা ছিল। এখন ম্যারি টমিকে কিস করে বলে, প্রত্যেকবারেই তুমি অসম্ভব কাজ শেষ করে আমার কাছে ফিরে এসেছো, আর তুমি আমার আশা জাগিয়েছিলে। আর কালকে তুমি নাচের পরীক্ষা পূরণ করে রাজকুমারীকে বিয়ে করে নেবে, আর তুমি তোমার বাবার অভিশাপ ভেঙে ফেলেছ। কিন্তু আমার অভিশাপ এখনো রয়ে গিয়েছে। আমি তোমাকে ভালোবেসেছি এবং তোমার বিয়ে অন্য কারো সাথে হচ্ছে। এটা বলে ম্যারি সেখান থেকে চলে যায়। এরপরে পরীক্ষার দিন চলে আসে। রাজার রাজপ্রাসাদের সকল মানুষ একত্রিত হয়। টমি সেখানে নাচার জন্য আসে, আর টমি সেখানে একা থাকায় ম্যারি তার সঙ্গ দেওয়ার জন্য আসে। এটা দেখে সেখানে উপস্থিত সকল মানুষ হতবাক হয়ে যায়, আর এখন দুজনেই নাচতে শুরু করে দেয়। তাদের দুজনের অসাধারণ নাচ দেখে সবাই অবাক হয়ে যায়। শেষমেশ টমি পরীক্ষাটিতে পাশ করে ফেলে। এটাতে খুশি হয়ে রাজা আজই তার মেয়ের সাথে টমির বিয়ের ঘোষণা করে। আর এরপর সকল লোকেরা রাজপ্রাসাদের ভিতরে চলে যায়। কিন্তু ম্যারি হতাশ হয়ে সেখান থেকে বাসায় ফিরে যেতে শুরু করে। কিন্তু রাস্তায় সে ছোট্ট পরীটি ম্যারিকে আবার টমির কাছে ফিরে যেতে বলে। অন্যদিকে গির্জার ভেতর টমির মনে ম্যারির জন্য ভালোবাসা জেগে ওঠে। এজন্য সে সকলের সামনে বলে, আমি রাজকুমারী সোহেলিকে বিয়ে করতে চাই না। আর এতক্ষণে ম্যারিও সেখানে চলে আসে। যখন ম্যারি জানতে পারে টমি রাজকুমারীকে বিয়ে করছে না, তখন সে টমিকে কিস করে তার ভালোবাসা প্রকাশ করে। টমিও ম্যারির প্রতি তার ভালোবাসা প্রকাশ করে। রাজকুমারী সোহেলির বিয়ে ভেঙে যাওয়ায় সে রেগে বিরক্ত হয়ে যায়। এজন্য সে ম্যারিকে জিজ্ঞাসা করে, তাহলে আমার কি হবে? তখন ম্যারি বলে, তোমার যাকে ভালো লাগে তুমি তাকে বিয়ে করে নাও। আর এখানে এই ফ্যান্টাসি মুভির গল্পটি শেষ হয়ে যায়। আসসালামু আলাইকুম।